হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার নিউ ইউটিউব চ্যানেল। আজকে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করব। সেই টপিকটা হচ্ছে যারা কলেজে ফার্স্ট ইয়ার অ্যাডমিশন হচ্ছে তাদের জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক। সবাই জানো যে সিবিএসই পেপার একটা যে পেপার অ্যাড হয়েছে, কমন ভ্যালু অ্যাডেড কোর্স, যেটা সবার কাছে জেনারেল পেপার, সেটা সবাইকে নিতে হয়েছে। তার মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে কনস্টিটিউশন ভ্যালু আর একটা হচ্ছে ইভিএস। আমি আজ এই কনস্টিটিউশন ভ্যালু বা সাংবিধানিক মূল্যবোধ বা মৌলিক কর্তব্য, এই বিষয়টা নিয়ে তোমাদের আজ একটু আলোচনা করব। এর টোটাল হচ্ছে ফুল মার্কস 50, 25 + 25, মানে মডিউল 1-এ থাকবে 25 নাম্বার আর মডিউল 2 থাকবে 25 নাম্বারের। মোট টোটাল 50 নাম্বারের এক্সাম হবে। প্রথম মডিউল 1-এ কি কত নম্বর আছে? 25। তারপর সেটাই আছে কি টপিকটা হচ্ছে সাংবিধানিক মূল্যবোধ। সাংবিধানিক মূল্যবোধ ব্যাপারে সমস্ত কিছু প্রশ্নপত্র আছে, প্রশ্ন এবং উত্তর সহ আছে, সেটা আমি এই ভিডিওতেই আলোচনা করব। তারপর আছে মডিউল 2, যেখানে আছে সাংবিধানিক মৌলিক কর্তব্য, 25 মার্ক। এই 25 টোটাল হচ্ছে 50 মার্কের হচ্ছে সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য। এই পেপারটা তোমাদের এক্সাম হবে। 5 মার্ক কত? 5 মার্ক 15। এখানে যে 25 নাম্বার আর 25 নাম্বার আছে, এই 25 নাম্বারের কোশ্চেনগুলো হচ্ছে একটা 25 হতে পারে, মানে দুটো 25 হলে 50 হতে পারে। এছাড়াও 10 + 15 বা 10 + 15 বা 10 10 + 5 এইভাবে ডিভাইডেড থাকতে পারে প্রশ্নগুলো। আজকে তোমাদের মডিউল 1-এর গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর সহ আলোচনা করব, যেগুলো মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং যেগুলো তোমাদের এক্সামে আসবে। এরপর তোমাদের আমি সিবিএসইর যে প্রথম মডিউল, মানে কনস্টিটিউশন ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিসের যে প্রথম মডিউলটা তোমাদের আলোচনা করব, গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর, যেগুলো পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং তোমাদের এবছর পরীক্ষায় আসবে। প্রথম কোশ্চেন হচ্ছে কি, ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকারটি আলোচনা করো। 1757 সাল থেকে প্রায় 200 বছর পর ভারতবর্ষ শাসন করেন কারা? ব্রিটিশরা। সেই সময় থেকে 1947 সালের 18 জুলাই যে ভারতের স্বাধীনতা আইন পাস হয়, সেই স্বাধীনতা আইনে কি কি অধিকার নিয়ে আলোচনা করা হয়েছে তার ডিটেলস এখানে আলোচনা করা হয়েছে, এবং এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এখানে আমি কোশ্চেনের উত্তর সহ আলোচনা করেছি, তোমরা দেখো, আশা করি কিছু প্রবলেম হবে না। প্রথম এখানে যেসব নিম্ন ধারাগুলি এখানে আলোচনা করেছে, 1947 সালে ভারত আইনের ধারাসমূহ ছিল ভারতবাসীর জন্য খুবই গুরুত্বপূর্ণ, এবং ধারাগুলো কী কী? 1 নম্বর হচ্ছে পৃথক ডোমিনিয়ন স্থাপন, মানে আলাদা আলাদা ডোমিনিয়ন ভাগ করা হয়, একটা স্বাধীনতা ফিরিয়ে আনা হয়, আর একটা হচ্ছে ভারতবর্ষকে ভেঙে ভারত পাকিস্তান নামে দুটো পৃথক ডোমিনিয়ন, একটা ভারত আর একটা মানে হিন্দু মুসলিম সংখ্যাগরিষ্ঠের জন্য এই ভাগটা করা হয়, মানে হিন্দু রাষ্ট্র হিসাবে ভারত এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠদের জন্য পাকিস্তান, এই দুটো আলাদা আলাদা ডোমিনিয়ন স্থাপন হয়। সেকেন্ড অপশান হচ্ছে গণপরিষদ গঠন। সেকেন্ড অপশানে কী হয়েছে, 1947 সালে ভারত আইন শাসনে দুটো ডোমিনিয়নে দুটো গণপরিষদ গঠন করা হয়। মানে দু ধরনের কাজ, একটা হচ্ছে ভবিষ্যতের জন্য সংবিধান রচনা করা, আর একটা হচ্ছে কেন্দ্রীয় আইনসভা কাজ করা। 3 নম্বর কি হচ্ছে, ব্রিটিশ সরকারের নিয়ন্ত্রণ মুক্ত। 1947 সালে ভারত শাসন আইনে বলা হয়, 1947 সালে 15 আগস্টের পর ভারতবর্ষে ব্রিটিশ সরকারের কোনো নিয়ন্ত্রণ থাকবে না, অর্থাৎ ভারত পুরোপুরিভাবে যেটা স্বাধীন হয়েছে সেটাই আলোচনা করেছে এই টপিকটায়, মানে এই পয়েন্টে। 4 নম্বর পয়েন্ট কি আছে, কমনওয়েলথের সদস্যভুক্ত হওয়া নিয়ে সিদ্ধান্ত। মানে 47 সালে আইনের এটাও বলেছে যে ভারতবর্ষ যে নতুন আইন পাস হচ্ছে, সেখানে ভারত ও পাকিস্তান কমনওয়েলথভুক্ত দেশ হিসাবে থাকবে কিনা সেই সিদ্ধান্ত ভারত পাকিস্তান নিজে নিজে নেবে, মানে ডিসিশানটা তাদের, ভারত সেখানে সদস্য হয়ে থাকবে কিনা বা পাকিস্তান সেখানে সদস্য হয়ে থাকবে কিনা। 5 নম্বর পয়েন্ট হচ্ছে গভর্নর জেনারেল নিয়োগ। মানে এখানে হচ্ছে গভর্নর জেনারেল বলতে প্রত্যেক ডোমিনিয়নের জন্য একজন একজন করে গভর্নর থাকবে। ভারতের ডোমিনিয়নের জন্য একজন গভর্নর থাকবে, আর পাকিস্তানের ডোমিনিয়নের জন্য একজন আলাদা গভর্নর থাকবে। তারপর 6 নম্বর পয়েন্ট হচ্ছে দেশীয় রাজ্যগুলির উপর থেকে ব্রিটিশ কর্তৃত্বের অবসান। মানে 1947 সালে ভারত শাসন আইন যখন পাস হয়, তারপর থেকে যেন ইংরেজদের যে শাসন ব্যবস্থা থাকে সেটা থেকে যেন ভারত মুক্ত পায়, সেখানে
সেই টপিকটা এখানে আলোচনা করেছে। 7 নম্বর পয়েন্ট হচ্ছে ভারত সচিব পদের অবসান, মানে ভারত সচিব পদের বিদ্যমান ছিল কে এই আইন হওয়ার আগে, তারপর সেখান থেকে অবসর নেওয়া হয়েছে ভারত সচিবের। 8 নম্বর পয়েন্ট কি বলেছে, গভর্নর জেনারেল ও গভর্নরের স্বৈরাচারী ক্ষমতার অবসান। মানে এই যে আইনে কি বলেছে, জেনারেল ও গভর্নরের স্বৈরাচারী ক্ষমতার বিলোপ সাধন করা হয়। এছাড়াও বলা হয় গভর্নর 5 নম্বর জেনারেল গভর্নরের পূর্বের মতো ক্ষমতা বহন করে সব কিছু করতে পারবে এবং কিছু কিছু করতে পারবে না, সেই সব টপিকগুলো এখানে আলোচনা করেছে। 9 নম্বর আছে কর্মচারীদের বেতন ভাতা সংরক্ষণ ও নিয়মাবলী, মানে যারা হচ্ছে অ্যাকচুয়ালি ওয়ার্কার্স তাদের জন্য কী কী ভাতা সংরক্ষণ এবং তাদের জন্য কী কী নির্দিষ্ট নিয়ম আছে সেইগুলো আলোচনা করেছে। পরে 10 নম্বর পয়েন্ট কি, প্রাদেশিক মন্ত্রিপরিষদ সদস্য নিয়োগ। প্রাদেশিক মন্ত্রিপরিষদ 1947 সালে আইনে প্রাদেশিক পরিচালনার জন্য মন্ত্রীদের নিয়োগের ক্ষেত্রে জেনারেল কর্তৃত্ব বজায় থাকবে। 11 নম্বর ডোমিনিয়নের ছুটির শাসন ব্যবস্থা, মানে এই আইনে আরও কি বলা হয়েছে, নতুন সংবিধানে প্রণীত না হওয়া পর্যন্ত প্রতিটি ডোমিনিয়ন তাদের অন্তর্গত প্রদেশগুলি 1935 সালে যে ভারত শাসন আইন রয়েছে সে অনুযায়ী তারা শাসিত হবে। 12 নম্বর পয়েন্ট বলেছে সীমানা কমিশন গঠন। 13 নম্বর সীমানা কমিশন বলে বাংলা পাঞ্জাব বিভক্ত হয়ে ভারত পাকিস্তানের যোগ করবে কিনা সেটা ভোটের মাধ্যমে নির্ধারিত হবে, সেটা 1947 সালে ভারত শাসন আইনেই বলা হয়েছে। 13 নম্বর পয়েন্ট হচ্ছে প্রদেশ সংযুক্তির সিদ্ধান্ত, আর শেষে উপসংহার দেয়া আছে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট গেল। 1 নম্বর কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে ভারতের সংবিধানের উল্লেখিত স্বাধীনতার অধিকারটা কী। এবার এসেছি আমি সেকেন্ড কোশ্চেন, ভারতের সংবিধানে বর্ণিত সাম্যের অধিকার, মানে যে সাম্যের অধিকার যেটা বর্ণনা করা হয়েছে সেটা কি কি সাম্যের অধিকার। এই নিচে মানে 14 থেকে 18 নম্বর সাম্যের যে অধিকার ঘোষিত হয়েছে তার মধ্যে কি কি আছে, ধনী নির্ধন, অভাজন, স্ত্রী পুরুষ, জাতি ধর্ম, বর্ণ প্রভৃতি নির্বিশেষে প্রত্যেকটি মানুষকে তার উপযোগী সমান সুযোগ সুবিধা দিতে হবে। যে স্ত্রীর জন্য আলাদা কিছু থাকবে তাদের প্রায়োরিটি, সেটা হচ্ছে পুরুষদের জন্য থাকবে না, সেটা যেন সমান দেয়া হয়, বা জাতি ধর্ম বর্ণ সেই সব দিক না বিবেচনা করে প্রত্যেকের জন্য অধিকার সমান, সেটা এখানে আলোচনা করেছে। সেটা কত থেকে 14 থেকে 18 নম্বর সাম্যের ধারায় ঘোষিত হয়েছে। 14 নম্বর ধারাটা কি, ভারতের দৃষ্টিতে সমতার অধিকার। 14 নম্বর ধারায় কি বলেছে, ভারতের রাষ্ট্রীয় সীমানার মধ্যে রাষ্ট্র কোনো ব্যক্তিতে আইনের দৃষ্টিতে সমতা, ইকুয়ালিটি বিফোর দ্য ল, কিংবা আইনের সমূহ কর্তৃক সমভাবে রক্ষিত থাকবে, সেইটা এখানে বলেছে। আর কি বলেছে, 1960 সালে বিচারপতি সুব্বা রাও আইনের সৃষ্টিতে সমতাকে একটি নেতিবাচক ধারণা দেয়। আমরা জানি 1960 সালে বিচারপতি সুব্বা রাও একসময় আইনের দৃষ্টিতে সমতাকে সেটা নেতিবাচক বলে সে ধারণা দেন। তারপর এখানে প্রধানমন্ত্রীর সঙ্গে একজন কৃষকের কোনো পার্থক্য থাকবে কিনা, মানে প্রধানমন্ত্রীও যেটা অধিকার পাবে আমাদের দেশে সেটা একজন কৃষকও সেই অধিকারটা যেন পায়, বা এখানে এরকম কিছু আইন বলে দিয়েছে যে এই বিষয়ে দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাধারণ একজন কৃষকের কোনো পার্থক্য নেই এখানে বলেছে। মানে পার্থক্য নেই মানে কি, মানে কিছু কিছু নিয়ম আছে যেটা প্রধানমন্ত্রীর জন্য প্রযোজ্য, যেটা কৃষকদের জন্য নয়, এবং কৃষকের জন্য প্রযোজ্য সেটা প্রধানমন্ত্রীর জন্য নয়, সেই সব টপিকগুলো এখানে আলোচনা করেছে। এছাড়াও কয়েকটা উল্লেখযোগ্য ব্যতিক্রম, সেইগুলো কি কি, 1 নম্বর হচ্ছে রাষ্ট্রপতি রাজ্যপালের পদাধিকার বলে যেসব ক্ষমতা প্রয়োগ, কর্তব্য সম্পাদন করেন কিংবা তা করতে গিয়ে যেসব কার্য করেন সেজন্য তাদের কোনো আদালতের কাছে কৈফিয়ত দিতে না হয়। 2, 3, 4টে পয়েন্ট আলোচনা করা হয়েছে। তারপর হয়েছে কি, আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ার অধিকার, এটা হচ্ছে 14 নম্বর ধারা। সংবিধানে 14 নম্বর ধারায় দ্বিতীয় অংশে বর্ণিত আইন কর্তৃক সমভাবে রক্ষিত হওয়ায় অধিকারটি মার্কিন সংবিধানের 4th সংশোধনী আইনের 1 নম্বর ধারায় সে সংগৃহীত হয়েছে। এটা কত নম্বর, 1 নম্বর ধারায় সংগৃহীত হয়েছে, যা আইন কর্তৃকভাবে সমভাবে রক্ষিত হওয়া। তারপরে পয়েন্ট হচ্ছে কয়েকটি উল্লেখযোগ্য ব্যতিক্রম, মানে কি কি ব্যতিক্রম আছে সেটা হচ্ছে 14 নম্বর ধারায় গেল। এবার নেক্সট আসছে আমি 15 নম্বর ধারা, মানে 15 নম্বর ধারায় কি বলেছে, ধর্ম জাতি বর্ণ ইত্যাদি নির্বিশেষে সকলের সমান অধিকার, মানে সে মুসলিম সম্প্রদায় হোক, সে হিন্দু সম্প্রদায় হোক, সে খ্রিস্টান সম্প্রদায় হোক বা শিখ সম্প্রদায় হোক। এছাড়া জাতি কি কি আছে, বিভিন্ন মানে যে যার জাতি, এছাড়া বর্ণ,
সমস্ত কিছু নির্বিশেষে সকলের জন্য সমান অধিকার, সেটা 15 নম্বর ধারায় আলোচনা করেছে এবং এর কয়েকটি উল্লেখযোগ্য ব্যতিক্রম আছে। এটা 15 নম্বর ধারা। এরপর 16 নম্বর ধারায় কি বলেছে, সরকারি চাকুরিতে সকলের সমান অধিকার। মানে একটা সরকারি চাকরি করতে গেলে ধর্ম বর্ণ কোনো কিছু সেটা বিবেচনা করা যাবে না এবং সবার সমান অধিকার, সেই জিনিসটা এখানে আলোচনা করেছে। এরও কয়েকটি ব্যতিক্রম দিক আছে, কারণ ব্যতিক্রম দিকগুলো ধরে রাখলে সেখানে কোশ্চেনের যে অ্যান্সারটা হবে সেটা অনেকটা ভ্যালুয়েবল হবে, সেই জন্য এখানে ব্যতিক্রম পয়েন্টগুলো আমি উল্লেখ করেছি। তারপরে পয়েন্ট হচ্ছে অস্পৃশ্যতা বর্জন বিষয় ব্যবস্থা, সেটা হচ্ছে 17 নম্বর ধারায়। মানে অস্পৃশ্যতা ভারতীয় সমাজ জীবনে দুষ্টু ক্ষতের মতো নিজেকে প্রতিষ্ঠা করেছেন। স্বাধীন ভারতের সমাজ জীবন থেকে একে চিরদিনের জন্য মুছে দেওয়ার উদ্দেশ্য সংবিধানের 17 নম্বর ধারায় সুষ্ঠুভাবে ঘোষণা করেন। এরপরে আছে উপাধি গ্রহণ ও ব্যবহার, সেটা 18 নম্বর ধারায়। কে কে উপাধি গ্রহণ করতে পারবে এবং ব্যবহার করতে পারবে, কারা পারবে না, সেই সমস্ত কিছু 18 নম্বর ধারায় আলোচনা করেছে। এবার সমালোচনা কি, এই যে ধারাগুলো আলোচনা করলাম 14, 15, এইসব ধারাগুলোর কী কী বর্ণিত সাম্যের অধিকার, কতগুলো সীমাবদ্ধতা আছে, সেই সীমাবদ্ধতাগুলো এখানে আলোচনা করেছে। এখানে লিখে দিয়েছে রাইট টু ইকুয়ালিটি ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, মানে সংবিধানে বর্ণিত সাম্যের অধিকারের মধ্যে কোনগুলো সীমাবদ্ধতা। এটা হলো 2 নম্বর পয়েন্ট হলো। এবার এসছে 3 নম্বর পয়েন্ট, 3 নম্বর কোশ্চেন। 2 নম্বর 1 আর 2 কোশ্চেন আলোচনা করেছি। এবার 3 নম্বর কোশ্চেন হচ্ছে কি, ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলি লেখো। মানে ভারতের সংবিধান হচ্ছে আমাদের কত সালে ভারতের সংবিধান বলবৎ হয়, 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। সেখানে কতগুলো মূল বৈশিষ্ট্য আছে। 1 নম্বর হচ্ছে লার্জেস্ট অ্যান্ড রাইট কনস্টিটিউশন, যেটাকে হয় বিশ্বের দীর্ঘতম ও জটিলতম সংবিধান হচ্ছে আমাদের ভারতবর্ষের সংবিধান। এখানে দিয়েছে মোট কতগুলি ধারা আছে, 395টি আর্টিকেল, এবং ধারাগুলি কটি পার্টে বিভক্ত, 22টি পার্টে ও 8টি তফসিলি মানে শিডিউলে বিভক্ত, মোট টোটাল। এবং ভারতীয় সংবিধানে ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড প্রভৃতি দেশের সংবিধানের বৈশিষ্ট্য প্রতিফলিত হয়েছে। 2 নম্বর কি, সুপরিবর্তনীয় ও দুষ্পরিবর্তনীয়, ফ্লেক্সিবল। মানে কী কী সুপরিবর্তন হয়েছে, কী কী দুষ্পরিবর্তনীয় হয়েছে, সেই ব্যাপারটা এখানে ফ্লেক্সিবল ব্যাপারটা এখানে আলোচনা করেছে 2 নম্বর পয়েন্টে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে কি, যুক্তরাষ্ট্রীয় কাঠামো, ফেডারেল। মানে এখানে ফেডারেল ব্যাপারটা হচ্ছে যুক্তরাষ্ট্র, মানে একটা রাষ্ট্রের সঙ্গে আরেকটা যুক্তরাষ্ট্রীয় যে কেন্দ্রীয় তালিকা ব্যাপার আছে, সেই ব্যাপারটাকে নিয়ে এখানে রাজ্য তালিকা, কেন্দ্র তালিকা সমস্ত ব্যাপারটা এখানে আলোচনা করেছে, যুগ্ম তালিকা। 4 নম্বর পয়েন্ট হচ্ছে নাগরিকের মৌলিক অধিকারের স্বীকৃত, মানে ফান্ডামেন্টাল রাইট। মানে একটা নাগরিক আমাদের ভারতবর্ষে নাগরিক হতে গেলে তার মৌলিক অধিকারে কী কী স্বীকৃত হতে হবে, সেই পয়েন্টগুলো আলোচনা করেছে। পরের আসছি নেক্সট পয়েন্ট 5 নম্বর, নির্দেশমূলক নীতির সংযোজন, ডাইরেক্টিভ প্রিন্সিপাল। এখানে ডাইরেক্টিভ প্রিন্সিপালের কিছু জিনিস আলোচনা করেছে। পরের আসছি 6 নম্বর পয়েন্ট, সংসদীয় শাসন ব্যবস্থা, মানে পার্লামেন্টারি সিস্টেম। যুক্তরাষ্ট্রীয় সংবিধান হলেও ভারতীয় সংবিধানের শাসন ব্যবস্থা নির্দিষ্ট আছে, মন্ত্রিসভায় পার্লামেন্টের সংখ্যাগরিষ্ঠ দল থেকে সেটা নিযুক্ত হয়। 7 নম্বর আছে এক নাগরিকত্ব। 8 নম্বর আছে মৌলিক কর্তব্য। 9 নম্বর আছে ধর্মনিরপেক্ষতা। 10 নম্বর আছে একাকেন্দ্রিকতা। 11 নম্বর আছে দায়িত্বশীল সরকার। 12 নম্বর আছে সার্বজনীন ভোটাধিকার। 13 নম্বর আছে বিচার বিভাগের স্বাধীনতা। এই সব টপিকগুলো এখানে আলোচনা করা হয়েছে। মোট টোটাল 13টা পয়েন্ট আছে। এই বৈশিষ্ট্যটা আছে যেটা, মানে আমাদের যে ভারতের সংবিধানের বৈশিষ্ট্য, মোট টোটাল 13টা পয়েন্ট আছে। তোমার এটা তো আসবে হয়তো 10 নম্বরে, তোমরা 12টা পয়েন্ট দিলেই হবে। এখানে খুব ইম্পর্টেন্ট একটা টপিক আলোচনা করা হয়েছে। কোশ্চেনের অ্যান্সারগুলো খুবই ইম্পর্টেন্ট এবং কোশ্চেনগুলো আমি বহু মানে সালের কোশ্চেন, এছাড়া খুব ইম্পর্টেন্ট এই টপিকের উপরে এইসব কোশ্চেনগুলো আসতে পারে, সেইগুলো এখানে আলোচনা করছি। 4 নম্বর হচ্ছে ভারতের সংবিধানের গুরুত্ব, মানে ভারতের সংবিধানের কী কী গুরুত্ব আছে সেইটা আছে। 1 নম্বর পয়েন্ট হচ্ছে ভারতের সংবিধানের দুর্বলতা দূরীকরণ। 2 নম্বর আছে সংবিধানের রচয়িতার উদ্দেশ্যর প্রতিফলন, মানে কেন রচয়িতার উদ্দেশ্য হয়েছে, কোন সময় প্রতিফলিত হয়েছে, সেই টপিকটা আলোচনা করা হয়েছে। 3 নম্বর হচ্ছে সংবিধানের উদ্দেশ্য নীতির প্রতিফলন। সংবিধানের উদ্দেশ্যটা কি,
এবং সংবিধানের নীতির প্রতিফলনটা কী ঘটেছে সেই ব্যাপারটা 3 নম্বর পয়েন্টে আলোচনা করা হয়েছে। 4 নম্বর হচ্ছে জাতীয় আন্তর্জাতিক ক্ষেত্রে তাৎপর্য, মানে জাতীয় ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্স আমাদের ভারতের সংবিধান এবং আন্তর্জাতিক ক্ষেত্রে কতটা ইম্পর্টেন্স ঠিক সেই ব্যাপারটা এখানে আলোচনা করা হয়েছে। 5 নম্বর হচ্ছে নৈতিক গুরুত্ব। এবার আসছি নেক্সট কোশ্চেন, আইনের অনুশাসন কাকে বলে, এর মূলনীতি কী? আইনের অনুশাসনটা কি? ব্যক্তি স্বাধীনতার পীঠস্থান হলো ব্রিটেন। ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র প্রভৃতি দেশে লিখিত সংবিধানের মাধ্যমে ব্যক্তি স্বাধীনতা সংরক্ষিত হয়। ব্রিটেনে লিখিত সংবিধান নেই, অথচ সেখানকার নাগরিকরা অনেক দেশের তুলনায় অনেক বেশি পরিমাণে অধিকার ও স্বাধীনতা ভোগ করেন। এর কারণ হলো আইনের অনুশাসন, রুল অফ ল, যাকে তারা ব্যক্তি স্বাধীনতার রক্ষাকবচ বলে মনে করেন। কারণ ওখানে তো আমাদের যে ব্রিটেনে একমাত্র ভারত আর মার্কিন যুক্তরাষ্ট্র দু একটা দেশ ছাড়া বাকি তো সব অলিখিত সংবিধান। ওখানে হচ্ছে ব্রিটেনে হচ্ছে কোনো লিখিত সংবিধান নেই। ওখানে হচ্ছে নাগরিকদের অন্যান্য দেশের তুলনায় সব থেকে বেশি হচ্ছে ওখানে অধিকার ও স্বাধীনতা ভোগ করেন ব্রিটেন। এবার নেক্সট পয়েন্ট এসছে আইনের অনুশাসনের অর্থ। আইনের অনুশাসনের অর্থ আইনের প্রাধান্য, মানে আইন কোন সময় কতটা প্রাধান্য পাবে সেই ব্যাপারটা এখানে আলোচনা করেছে। অর্থাৎ সকলের আইনের অধীনে থাকবে, আইনের দৃষ্টি সকলের সমান মর্যাদা পাবে, সেই ব্যাপারটা এখানে আলোচনা করেছে। তারপর আছে প্রথমত মানে কি কি পয়েন্ট এখানে আলোচনা করা হয়েছে, মানে 3টে নীতি আলোচনা করা হয়েছে। কার দিক থেকে? ডাইস হচ্ছে 3টে নীতি হচ্ছে ঘোষণা করেছেন। একটা হচ্ছে প্রথমত কি হবে, ডাইসের ভাষায় কি বলেছে, ইংলিশ ম্যান আর রুলস বাই দ্য ল অ্যান্ড দ্য ল অ্যালন। যতক্ষণ না পর্যন্ত কোনো ব্যক্তি দেশের সাধারণ আদালতে সাধারণ আইন দ্বারা দোষী সাব্যস্ত হচ্ছে ততক্ষণ কাউকে শাস্তি দেওয়া যাবে না এবং জীবন ও সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত করা যাবে না। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আইনের চোখে সকলে সমান, কোনো ব্যক্তি আইনের ওপর নয়। ডাইসের ভাষায় নো ম্যান ইজ অ্যাবভ ল, কোনো ব্যক্তি আইনের ওপরে নয়। এটা দ্বিতীয়ত হচ্ছে কি, ব্রিটেন নাগরিক অধিকারগুলি উচ্চ সংবিধান নয়, সেখানে দীর্ঘকাল ধরে বিভিন্ন মামলায় আদালত যে রায় দিয়েছে তার মাধ্যমে অধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং এটি সংবিধানের মূলনীতি। পরের পয়েন্ট এসছে ভারতের সংবিধান আইনের অধীনে আইনের শাসন, মানে সংবিধানের আন্ডারে কি কি আইনের আমাদের শাসন আছে সেই ব্যাপারটা এখানে আলোচনা করেছে। এবারে আসছি নেক্সট প্রশ্ন, ভারতের সংবিধান উল্লেখিত মৌলিক অধিকারগুলো লেখো। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। মৌলিক অধিকার কাকে বলে প্রথম জানতে হবে। ব্যক্তি স্বাধীনতার রক্ষা ও ব্যক্তির বিকাশ সাধন করার উদ্দেশ্যে ভারতের সংবিধানে বেশ কয়েকটি বিশেষ অধিকারের কথা বলা হয়েছে। সেই অধিকারগুলিকে আমরা মৌলিক অধিকার বলি। মানে একটি বিশেষ অধিকার দেওয়া হয়েছে কাদের, মানে ব্যক্তির বিকাশ সাধন ও ব্যক্তির স্বাধীনতা রক্ষার জন্য একটি বিশেষ অধিকার দেওয়া হয়েছে, সেইগুলোকে আমরা বলবো মৌলিক অধিকার। এই ভারতের সংবিধানে প্রার্থীর অন্তর্গত 12 থেকে 35 নম্বর ধারায় মৌলিক অধিকারগুলি সুনিশ্চিত করা হয়েছে। 1950 সালের 26শে জানুয়ারি যখন ভারতের সংবিধান কার্যকর হয় তখন ভারতীয় নাগরিকদের জন্য মৌলিক অধিকার সংখ্যা ছিল 7টি। এখানে এবার বাকিগুলো আলোচনা করা হয়েছে, মানে মৌলিক অধিকার কয়টি ও কী কী। একটা সাম্যের অধিকার, তারও ব্যতিক্রম দেওয়া আছে। ব্যতিক্রমগুলো 2 নম্বর হচ্ছে স্বাধীনতার অধিকার, তারও ব্যতিক্রম দেওয়া আছে। স্বাধীনতার অধিকার 19(1) নম্বর ধারায় আলোচনা করা হয়েছে। বাক স্বাধীনতার মতামত প্রকাশ, শান্তিপূর্ণ ও নিরস্তভাবে সমবেত হওয়ার স্বাধীনতা, সংঘ সমিতি গঠনের স্বাধীনতা, ভারতের সর্বত্র স্বাধীনভাবে চলাফেরা করার স্বাধীনতা, ভারতের যে কোনো অঞ্চলে স্বাধীনভাবে বসবাস করার স্বাধীনতা। এবার 3 নম্বর হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার। সেখানে হচ্ছে ব্যক্তি ধর্মের স্বাধীনতা, ধর্মীয় সম্প্রদায়ের অধিকার, মানে ব্যক্তি ধর্ম যেখানে নিজস্ব ধর্মের স্বাধীনতার অধিকার, সমস্ত কিছু এখানে আলোচনা করেছে। 3C মানে ওর সাব পয়েন্ট হচ্ছে ধর্মীয় কর প্রদান থেকে নিষ্কৃতি। মানে নেক্সট পয়েন্ট হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষায় বাধা নিষেধ। এবার 5 নম্বর পয়েন্ট হচ্ছে সংস্কৃত শিক্ষা বিষয়ক অধিকার। সংস্কৃত শিক্ষা বিষয়ক হচ্ছে যারা সংখ্যালঘু, তারা যাতে নিজেদের ভাষা, নিজেদের সংস্কৃতি বা লিপি রক্ষা করতে পারে সেই উদ্দেশ্যে এই বিশেষ মৌলিক অধিকার, শিক্ষা ও সংস্কৃতির অধিকার। 6 নম্বর হচ্ছে শাসনতান্ত্রিক
ও প্রতিবেদনের অধিকার। এই অধিকারটি ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানে প্রাণ ও আত্মা রূপে বর্ণনা করেছেন। এই পয়েন্টটা আগে দেওয়াটা দরকার, তোমরা এই পয়েন্টটা আগে দিয়ে দেবে। এবার হচ্ছে নেক্সট প্রশ্ন আসছে, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূলনীতি। ক্ষমতা স্বতন্ত্রীকরণকে তিনটে আলাদা আলাদা ভাগে ভাগ করা হয়। প্রথম তিনটে ভাগ হচ্ছে কি কি, একটা আইন, একটা 2 নম্বর হচ্ছে শাসন, 3 নম্বর বিচার। প্রত্যেকটি বিভাগের স্ব ক্ষেত্রে কার্য পরিচালনার জন্য দায়িত্বপ্রাপ্ত এবং এই নীতি অনুসারে আইন বিভাগে আইন প্রণয়ন করবে, শাসন বিভাগে আইনকে কার্যকর করবে। প্রথম হচ্ছে, এবার এই হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির মূল কথা। এবার মূল কথাগুলোকে নিয়ে অ্যারিস্টটলের অভিমত, সিজরো, পলিবিয়াসের অভিমত ও মন্তেস্কুর অভিমত। এখানে অ্যারিস্টটল এবং মন্তেস্কুর অভিমত খুবই ইম্পর্টেন্ট। আর আরেকটার অভিমত আছে, সেটা হচ্ছে মার্সেলের অভিমত। এই পয়েন্টগুলো মানে প্রত্যেক 4টে অভিমতের মধ্যে তুমি যে কোনো দুটো দিতে পারো, যদি কোশ্চেন মার্ক যদি কম হয়, যদি একটু বেশি হয় তাহলে 4টেই অভিমত দিতে হবে। পরের নেক্সট প্রশ্ন হচ্ছে, সংবিধানে উল্লেখিত ধর্মনিরপেক্ষতা সম্পর্কে লেখো। ভারতের সংবিধান অনুযায়ী ধর্মনিরপেক্ষতা বলতে বোঝায় রাষ্ট্রের ব্যক্তিগত গোষ্ঠীগত ধর্মীয় স্বাধীনতা স্বীকার করে, সেই ধর্ম ছাড়া ব্যক্তি বিবেকের স্বাধীনতা স্বীকার করে। সেই টপিকটা এখানে আলোচনা করা হয়েছে। এটা কত নম্বর, 25 থেকে 28 নম্বর ভারতীয় সংবিধানের জন্য যে অধিকারটি আলোচনা করা হয়েছে। 1 নম্বর হচ্ছে ধর্ম পালন ও ধর্ম প্রচারের স্বাধীনতা। 2 নম্বর হচ্ছে কি ধর্মীয় সম্প্রদায় ও ধর্মীয় গোষ্ঠী স্বাধীনতা, মানে এখানে ধর্মের ব্যাপারে যে নিজের ধর্ম নিজে প্রচার করতে পারবে, সেখানে কেউ বাধা দিতে পারবে না। এবং ধর্মীয় সম্প্রদায় এবং ধর্মীয় গোষ্ঠী স্বাধীনতা, একটা ধর্মীয় গোষ্ঠী স্বাধীনতা থাকলে সেখানে কি কি মানে কোন কোন অধিকারগুলো আছে, যেমন এখানে দিয়েছে ধর্মদানের উদ্দেশ্যে সংস্থা স্থাপন, নিজের ধর্মীয় কার্যকলাপ নিজেরাই পরিচালনা করা, স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জন ভাগ দখল করা, এই সমস্ত কিছু ব্যাপার আলোচনা করা আছে। 3 নম্বর পয়েন্ট, কর আদায় সংক্রান্ত বিধিনিষেধ। 27 নম্বর ধারায় বলা হয়েছে যে ধর্ম বা ধর্ম সম্প্রদায়ের প্রসার বা রক্ষণাবেক্ষণের জন্য কোনো ব্যক্তি সম্প্রদায়কে কর দিতে বাধ্য করা যাবে না। 4 নম্বর হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানে ধর্ম শিক্ষার বিধিনিষেধ। এই হচ্ছে মোট টোটাল কোশ্চেন আমি আলোচনা করলাম। সিবিএসইর পেপারের যে আমাদের আছে সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য, মানে কনস্টিটিউশন ভ্যালু অ্যান্ড ফান্ডামেন্টাল ডিউটিস, হচ্ছে মডিউল 1। এই মডিউল 1 থেকে যেসব কোশ্চেনগুলো আমি আলোচনা করেছি, সেই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এবং তার উত্তর সহ আমি এখানে আলোচনা করেছি। যেখানে প্রথম প্রশ্ন আলোচনা করলাম ভারতের সংবিধানে উল্লেখিত স্বাধীনতার অধিকার। আচ্ছা, সেকেন্ড প্রশ্ন হচ্ছে, এখানে কি অনেক পয়েন্ট আছে সেগুলো আলোচনা করেছি। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন এটা তোমাদের পরীক্ষার জন্য, মানে যেটা হচ্ছে সবার পেপার আছে, সিবিএসই পেপার, সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্য। 2 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতের সংবিধানের বর্ণিত সাম্যের অধিকার। 1, 2, 4, 3 নম্বর প্রশ্নটা মোটামুটি ইম্পর্টেন্ট। 4, এইসব প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট। তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট 1, 2, 3, 5 এইসব প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন হলো। এবার 3 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের বৈশিষ্ট্য। ভারতের সংবিধানের বৈশিষ্ট্যগুলো কি কি আছে সেই সব ডিটেলস এখানে লেখা আছে, মানে ভারতের সংবিধানের কি কি বৈশিষ্ট্য দেওয়া আছে। আমি পুনরায় একবার পিডিএফটা দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য। নেক্সট প্রশ্ন আসছে আমাদের 4 নম্বর, ভারতের সংবিধানের প্রস্তাবনার গুরুত্ব। এই প্রশ্নটাও খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাও ডিটেলস আলোচনা করেছি। প্রত্যেকটা প্রশ্ন এখানে মোস্ট ইম্পর্টেন্ট এবং উত্তরগুলো খুবই সুন্দরভাবে একটা দেয়া আছে। তোমরা অবশ্যই প্রশ্নগুলো করো তোমাদের এক্সামের জন্য। এর বাইরে কোনো কোশ্চেন তোমাদের আসবে না, পুরো একদম 25 নাম্বার তোমাদের, মানে এই কোশ্চেন থেকেই তোমরা 25 নাম্বার আয়ত্ত করতে পারবে। নেক্সট পরের পয়েন্টের প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানে উল্লেখিত মৌলিক অধিকার। তারপরে হচ্ছে এখানে প্রত্যেকটার ব্যতিক্রম, মানে প্রত্যেকটার অধিকার, প্রত্যেকটার ব্যতিক্রম সহ আমি আলোচনা করে দিয়েছি।
আগের কোশ্চেনের ব্যতিক্রম আলোচনা করেছি। 7 নম্বর হচ্ছে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে, এর মূলনীতি। এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মানে 4টে অভিমতই দেবে। যদি কোশ্চেন মার্ক যদি একটু হিউজ থাকে তাহলে 4টে অভিমত দেবে। যদি 5 নম্বরে আসে 4টে অভিমত দেওয়ার দরকার নেই, 3টে অভিমত দিলেই হবে। পরের প্রশ্ন আসছে সাংবিধানিক উল্লেখিত ধর্মনিরপেক্ষতা সম্পর্কে লেখো। এটা হচ্ছে লাস্ট প্রশ্ন এবং অ্যান্সার। এই হচ্ছে তোমাদের সিবিএসই মডিউল 1, যেটা সাংবিধানিক মূল্যবোধ ও মৌলিক কর্তব্যের মডিউল 1-এর কোশ্চেন অ্যান্সার। এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এবং এই চ্যানেলে তোমরা স্নাতক শ্রেণীর সমস্ত বিষয়, সমস্ত টপিক নিয়ে আলোচনা পাবে এবং আপডেট পাবে। আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আরও ইম্পর্টেন্ট প্রশ্ন এবং আরও বিভিন্ন ডিফারেন্ট সাবজেক্টের টপিকের জন্য। ধন্যবাদ।